আসসালামু আলাইকুম। আমি সানজিদা জাহান। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সূচিপত্রে চলে যাই। এখানে প্রথমে বলা হচ্ছে জীবের প্রথম অধ্যায়টা রয়েছে জীবের বৃদ্ধি ও প্রজনন। তো আমরা তৃতীয় শ্রেণীতে শিখে এসেছি জীব কি। আমরা চলেন একবার দেখে আসি এটা জীব বলতে আমরা কি বুঝি। প্রথমেই দেখুন বলা হয়েছে জীব অর্থাৎ যাদের জীবন আছে এবং যারা খাবার পেয়ে খেয়ে বড় হয় ও বংশবৃদ্ধি করে তাদের জীব বলে। এর মধ্যে কারা কারা রয়েছে? মানুষ, পশু পাখি এবং গাছপালা। দেখুন এখানে কিছু চিত্র দিয়ে বোঝানো হয়েছে। আমরা প্রথমে পড়েছিলাম জীবের সাথে বৃদ্ধি ও প্রজনন রয়েছে। বৃদ্ধি মানে তো আমরা জানি বেড়ে ওঠা। প্রজনন মানে হলো, চলুন এটাও আমরা ছবির মাধ্যমে দেখি। প্রজনন দুই ক্ষেত্রে হয়ে থাকে, একটা হলো প্রাণীর ক্ষেত্রে আর একটা উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে নিচে আমরা যদি ছবিগুলো দেখি, বিড়াল একটা প্রাণী আর এখানে বিড়ালে কতগুলো বেবি দেখা যাচ্ছে। তাহলে প্রজনন প্রাণীর ক্ষেত্রে হলো যে বিড়ালের বাচ্চাগুলো, এগুলোকে বলা হচ্ছে প্রাণীর প্রজনন। আর উদ্ভিদের ক্ষেত্রে যখন একটা বীজ থেকে পরিপূর্ণ চারা হয়ে যায়, গাছ হয়ে যায়, সে বীজ থেকে নতুন চারা বা চারা গাছ হওয়াকে বলা হচ্ছে উদ্ভিদের প্রজনন। চলুন দেখি আমরা তাহলে প্রথম অধ্যায় পেজে আমাদের কি বলা হয়েছে। জীবের বৃদ্ধি ও প্রজনন। উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয়। এ অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। এই পুরো অধ্যায়টায় আমরা এগুলো সম্পর্কে জানবো। তাহলে দেখেন প্রথমে আসে এখানে বীজের অঙ্কুরোদ্গম। প্রথমে কি বলা হয়েছে? বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম। একটু আগে যে আমরা বীজটা দেখতে পেলাম, এই যে বীজ, এখান থেকে চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলা হচ্ছে। কিন্তু এটার একটা প্রক্রিয়া রয়েছে। উদ্ভিদ প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ বলা হচ্ছে অঙ্কুরোদ্গম। এখন দেখেন ওদের মাঝখানে কিছু কথোপকথন হচ্ছে, আমরা এটা পড়ি। এসো, মেয়েটা বলছে এসো আমরা বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। ছেলেটা বলছে বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মায়? মেয়েটা বলছে চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়? একে অপরকে প্রশ্ন করছে। তো চলুন আগে আমরা ধাপগুলো দেখি। এখানে দেখেন প্রথমে বীজ, একেবারে প্রাথমিক যেটা পর্যায়, বীজ মাটিতে রোপণ করা হয়। তখন আস্তে আস্তে এখান থেকে পাতা বের হতে থাকে, যেটা মাটির নিচে হয়। এটা আমরা দেখতে পারি না। কিছুদিন পরে দেখা যায় সে বীজ থেকে পাতা আরেকটু বড় হয়ে মাটির উপরে আসে, তখন আমরা দেখতে পারি। এরপরে এটা আস্তে আস্তে বড় হয়, পরবর্তীতে সর্বশেষ পর্যায়ে এটা একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। তাহলে প্রথম ধাপটা কি? বীজ। দেখেন প্রথম ধাপটা হলো আমাদের বীজ। এটা মাটিতে আমরা বপন করে থাকি। অঙ্কুরোদ্গমের ধাপগুলো বলছি। তারপর আমরা সাধারণত বীজ রোপণ করার পরে পানি দিয়ে থাকি। তো ওরা পানি শোষণ করে, বীজ পানি খেয়ে ফুলে ওঠে। তারপরে শিকড়। প্রথম মাটির নিচে মূল বা শিকড় বের হয়। এখান থেকে প্রথমে একদম মাটির নিচে মূল বা শিকড় বের হয়ে থাকে। তারপর এখান থেকে অঙ্কুর বা সূর্যের আলো, অঙ্কুর বের হয় সূর্যের আলোর মাধ্যমে। তারা খাদ্য শোষণ করে থাকে, খাবার খেয়ে থাকে। এরপরে গাছটা আস্তে আস্তে বের হয়। পরবর্তীতে গাছের পাতা গজায় এবং ছোট 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 গাছে পরিণত হয়। একদম শেষ ধাপে হলো যে পূর্ণাঙ্গ একটি গাছ তৈরি হয়। এটাই মূলত বলা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। ঠিক আছে, এখানে দেখেন একটা পরীক্ষা করা হয়েছে। এখানে দেখেন তিনটা বীজের কথা বলা হচ্ছে। এটা প্রথম বীজ, এটা দ্বিতীয় বীজ এবং এটা তৃতীয় বীজ। সবকিছুতেই দেখেন কিছু না কিছু একটু এদিক সেদিক আছে। যেমন প্রথম বীজটা পানি পাচ্ছে না, দ্বিতীয় বীজটা পানি পাচ্ছে। প্রথম বীজটা বাতাস পাচ্ছে, বায়ু পাচ্ছে। দ্বিতীয় বীজটা বায়ু পাচ্ছে। তৃতীয় বীজের সময় সে পানি পাচ্ছে, পানিতে ডুবে আছে, কিন্তু বাতাস পাচ্ছে না। তাহলে দেখেন এখান থেকে কোনো চারা গাছ হয়নি। দ্বিতীয় বীজটা থেকে চারা গাছ হয়েছে, তৃতীয় বীজটার থেকেও কোনো চারা গাছ হয়নি।
এখন আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে প্রথম বীজটা তাপ, আলো, বাতাস পেয়েছে, সূর্যের তাপ পেয়েছে, আলো পেয়েছে, বাতাস পেয়েছে, কিন্তু সেখানে সে পানি পায়নি। তাই জন্য শুধুমাত্র পানির অভাবে সে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস, পানি সবগুলোই পরিপূর্ণভাবে পেয়েছে, ভালোভাবে পেয়েছে, তাই জন্য সে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটির সময় দেখা যায় সে শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো বা বাতাস না পাওয়ার কারণে ভালোভাবে অঙ্কুরিত হয়নি। অর্থাৎ একটা বীজের অঙ্কুরিত হওয়ার জন্য তাপ, আলো, বাতাস, পানি সবকিছুই পরিপূর্ণ দরকার রয়েছে। তারপর কি বলা হয়েছে? বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। এই উপাদানগুলো যে কোনো একটির অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে চাই উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদ কি আমরা জানি, আমাদের চারপাশে যা কিছু আমরা সবুজ দেখতে পাই সেগুলোই মূলত উদ্ভিদ। বৃদ্ধি মানে তাদের আস্তে আস্তে বেড়ে ওঠা। আমরা এই লাইনগুলো একটু পড়ি। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। ওকে, খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। একটু আগে যে দেখলাম আমরা দ্বিতীয় বীজটি যেটা সঠিকভাবে অঙ্কুরিত হয়েছে, সে যথাযথ তাপ, আলো, বাতাস, পানি পেয়েছে, তাই জন্য সে অঙ্কুরিত হয়েছে। এই উপাদানগুলি একটা জীবের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়, যা সে পরিবেশ থেকেই পেয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখেন প্রশ্ন করেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। আমরা ইতিমধ্যে তা আলোচনা করেছি। আপনারা এটা বাসায় সুন্দর করে লিখে ফেলবেন। আপনাদের কাছে প্রশ্ন, একটু এই তিনটা টব আপনারা একটু দেখেন তো। আমি একটু বলে দেই। প্রথম টবটাতে সূর্যের আলো পাচ্ছে কিন্তু পানি নেই, এখানেও পানি পাচ্ছে না। দ্বিতীয় টবটা পানি পাচ্ছে, সূর্যের আলোও পাচ্ছে। তৃতীয় টবে ও সূর্যের আলো পাচ্ছে না, ও একটা বক্সের মধ্যে রয়েছে, কিন্তু সে পানি পাচ্ছে। তাহলে বলেন তো কোন গাছটা খুব ভালো করে হবে? আপনাদের অ্যান্সার যদি হয় দ্বিতীয় টব, তাহলে আপনারা সঠিক উত্তর দিয়েছেন। দেখুন এই গাছটা খুব সুন্দর করে বড় হয়েছে, তাই না? কেন? কারণ সে যথাযথ তাপ, আলো, বাতাস, পানি সব পাচ্ছে। প্রথম টবটার ক্ষেত্রে সেও সবকিছু পাচ্ছে, কিন্তু শুধুমাত্র পানি পাচ্ছে না, যার কারণে তার বৃদ্ধি হচ্ছে না। তৃতীয় টবটার ক্ষেত্রে সে পানি পাচ্ছে কিন্তু আলো, বাতাস পাচ্ছে না, তাই জন্য সেও ভালো করে তারও ভালো করে বৃদ্ধি হচ্ছে না। তাহলে একটা গাছের জন্য অতি প্রয়োজনীয় তাপ, আলো, বাতাস ও পানি অনেক প্রয়োজন। যখন একটা গাছ পরিপূর্ণ এই উপাদানগুলো পাবে তখনই সে ভালো করে বৃদ্ধি হবে। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে যাই। এই ছকটা আপনারা বাসায় করে ফেলবেন। সূর্যের আলো ও বায়ু আছে, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গাছটি কি বড় হবে না হবে না? আবার 2 এবং 3 নাম্বার ক্ষেত্রেও এই কাজগুলো আপনারা করে ফেলবেন। এখানেও আপনারা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন সেগুলো লিখে ফেলবেন। দেখুন আমরা ওই টপ 3টা থেকে পর্যবেক্ষণ করলে কি পাই? পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো, বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি, তাই না? দেখেন এই যে প্রথম টবটা সূর্যের আলো পেয়েছে, বায়ু পেয়েছে, কিন্তু সে পানি পায়নি, তাই জন্য তার সঠিক বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সবকিছুই পেয়েছে, সূর্যের আলো পেয়েছে, বায়ু পেয়েছে এবং পানিও পেয়েছে, তাই জন্য উদ্ভিদটির ভালোভাবে বৃদ্ধি হয়েছে। তৃতীয় টবের ক্ষেত্রে উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো পায়নি, বায়ু পায়নি, না পাওয়ার কারণে তার যথাযথ বৃদ্ধি হয়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু, পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না। ঠিক আছে, এখানে একটু দেখবেন উদ্ভিদ বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। ঠিক আছে, খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে।
উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এখানে একটু আপনারা ঠিক করে নিবেন, উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন ত্যাগ করে, মানুষ সেটা অর্থাৎ আমরা প্রাণীরা সেটা গ্রহণ করি, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইড ওরা গ্রহণ করে, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেটা আমরা ত্যাগ করে দিই। ওকে, বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফুটে ও ফল ধরে। ওকে, এই পেজে আমরা এগুলো শিখলাম। সবাই এই লাইনটা একটু কারেকশন করে নেবেন। এখানে দেখেন, শুধু একটু আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ নিয়ে। এখানে আপনাদের দেখেন বলা হয়েছে, আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাই না? এরা হলো অপুষ্পক উদ্ভিদ। যাদের ফুল এবং ফল হয় না তারা অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, যাদের হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। ওকে, আমরা যদি একটু বিস্তারিত জানি, সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যেসব উদ্ভিদের ফুল ও ফল হয়, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। আপনারা যদি একটু বৈশিষ্ট্যের দিকে দেখেন তাহলে এদের স্পষ্ট ফুল ফল হয়, মূল কাণ্ড পাতায় বিভক্ত, তারা বীজ উৎপন্ন হয়, ফল বা বীজের মাধ্যমে আবরণে আবৃত থাকে। উদাহরণ হিসেবে কি দিতে পারি আমরা? আম, জাম, গোলাপ, ধান, সরিষা, এগুলো আমরা চিনি, তাই না? সপুষ্পক উদ্ভিদ মোটামুটি আমরা সবাই চিনি। অপুষ্পক উদ্ভিদটা কি? যেসব উদ্ভিদের ফুল বা ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। এরা বীজের বদলে সাধারণত রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। বৈশিষ্ট্যের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এদের কখনোই ফুল ফুটে না। কিছু অপুষ্পক উদ্ভিদের মূল কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না, যেমন শৈবালের কথা বলা হচ্ছে। আমরা যদি এগুলোর উদাহরণ দেখি তাহলে ফার্ন, মস, শৈবাল, মাশরুম এগুলো দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার্থে সহজ পার্থক্য আমি কি লিখেছি দেখেন। সপুষ্পক উদ্ভিদের ফুল ফুটে বীজ হয়, আর অপুষ্পক উদ্ভিদের ফুল ফুটে না। ওকে, আমরা যদি একটু দেখি, ফার্ন, এই যে দেখতে পাচ্ছেন চিত্রটা, এটাকে বলা হচ্ছে ফার্ন। এখানে দেখেন এই যে ছোট ছোট রেণু দেখতে পাচ্ছেন, মূলত এগুলোর মাধ্যমে ওরা সাধারণত বংশ বিস্তার করে থাকে। এটা হলো মস। আপনারা অনেকে একে দেখে থাকবেন, এটা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, মূলত আস্তরের মতন মাটিতে পড়ে থাকে, ঠিক আছে। আমরা আজকে এতটুকুই শিখলাম। পরবর্তীতে আমরা ফুল ও ফলের অংশগুলো কি কি এই সম্পর্কে ধারণা লাভ করব। আপনাদের এসডব্লিউ থাকবে, প্রথমে আপনারা এই ছকটা শেষ করবেন, এই ছকটাও শেষ করবেন, এবং এর সাথে সাথে আপনারা উদ্ভিদ বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন এটা খাতায় সুন্দর করে লিখে ফেলবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।